এবার আমরা ফ্লেম নিয়ে আলোচনা করব। আমরা ইতোমধ্যে পরিবহন টিস্যু পড়ার সময় জাইলেম এবং ফ্লেম সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি জাইলেম নামের যে নলগুলো রয়েছে তারা পানি পরিবহন করে এবং খনিজ লবণ পরিবহন করে, এবং ফ্লেম নামের আরও এক ধরনের নল গাছের বাকলে ঠিক নিচে থাকে। এই নলগুলো গাছের মধ্যে খাদ্য পরিবহন করে। জাইলেম জল বা পানি পরিবহন করে আর ফ্লেম ফুড বা খাদ্য পরিবহন করে। এটুকু আমরা সবাই জানি। ফ্লেম সম্পর্কে এবার আমরা বিস্তারিত জানবো। যাই হোক, আমরা বেসিকটা আরও একবার ক্লিয়ার করে নিই। আমি একটা গাছ দেখাই এবং গাছের মধ্যে ফ্লেম তোমাদেরকে দেখাই। সবাই লক্ষ্য করো, একটা গাছ তোমাদেরকে দেখায় এবং গাছের মধ্যে ফ্লেম দেখায়। ধরা যাক এটা একটা গাছ, এটা হচ্ছে গাছের বায়বীয় অংশ, কাণ্ড পাতা এগুলা, এখানে রয়েছে গাছের শেকড়। ঠিক আছে, আমরা একটা গাছ দেখতে পাচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো, গাছের একদম ভেতর দিয়ে, গাছের ভেতর দিয়ে এই যে নলটা, গাছের ভেতর দিয়ে এই যে নলটা উপরের দিকে উঠে চলে যাচ্ছে, এই নলটা পানি পরিবহন করবে। এই নলটা হচ্ছে পানি পরিবহন করবে। ঠিক আছে, হলুদ বা গোল্ডেন কালারে আমি যে নলটা দেখাচ্ছি, এই নলটা পানি পরিবহন করবে। মনে রাখবো এই নলটার নামই হচ্ছে জাইলেম। জাইলেম পানি পরিবহন করবে এবং পাতায় খাবার তৈরি হবে। এই যে পাতা, পাতায় পানিটা পৌঁছাবে, পাতায় খাবার তৈরি হবে, পাতায় খাবার তৈরি হবে। সে খাবারটা গাছের নিচের দিকে চলে আসবে। গাছের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, বিভিন্ন শাখাগুলোতে চলে যাবে, তাই না? শুধু নিচেই খাবারটা নিচেই নামবে এমন না, গাছের বিভিন্ন শাখা প্রশাখাতেও খাবার চলে যাবে। ধরা যাক যে গাছের এটা একটা শাখা, তাহলে দেখো পাতায় তৈরি খাবারটা নিচের দিকে নেমে আসবে, এই শাখার দিকে চলে যাবে। খাবার পরিবহনের জন্য গাছে আরও এক ধরনের নল থাকবে যাদের নাম হচ্ছে ফ্লেম। কোন কালার ব্যবহার করা যেতে পারে? আমি হচ্ছে ব্লু কালারটা ব্যবহার করি। সবাই দেখো, ফ্লেমটাকে আমি ব্লু কালারে দেখাই। এই যে এখান থেকে খাবার বের নেমে চলে আসবে যে নলের মাধ্যমে, এই নলটার নামই হলো ফ্লেম। এদিক দিয়ে খাবার চলে আসবে যে নলের মাধ্যমে, এই নলটা একদম বাকলের ঠিক নিচে থাকে, এর নাম হলো ফ্লেম। ঠিক আছে, জাইলেম এবং ফ্লেম আশা করি আমরা বুঝেছি। যে নলটা পাতাতে বা গাছের শীর্ষে পানি পরিবহন করে তার নাম জাইলেম, আর যে খাবার নিয়ে চলে আসে তার নাম হচ্ছে ফ্লেম। আমি একটু এদের নামগুলো লিখে দিই, একটু লেবেলিং করে দিই। এই গোল্ডেন কালারের যে নলটা, এটার নামই হচ্ছে জাইলেম। গোল্ডেন কালারের যে নলটা আছে তার নামই হলো জাইলেম, আর এই ব্লু কালারের যে নলটা আছে এই নলটার নাম হলো ফ্লেম। জাইলেম কি পরিবহন করে বলো? পানি পরিবহন করে, আর ফ্লেম খাদ্য পরিবহন করে। এটা লিখে দিই একটু। জাইলেম কি পরিবহন করে? পানি প্লাস খনিজ লবণ পরিবহন করে। খনিজ লবণ পরিবহন করে। পানি এবং খনিজ লবণ পরিবহন করে হচ্ছে জাইলেম। আর ফ্লেম কি পরিবহন করে বলো? খাদ্য এবং অন্যান্য যে রসগুলো আছে, কোষ রস, খাদ্য প্লাস কোষ রস পরিবহন করে। কোষ রস মানে বুঝতে পারছো? কোষের মধ্যে যত অর্ধতরল পদার্থ আছে সব পরিবহন করে আসলে ফ্লেম। এখন আরেকটা জিনিস আগে তোমাদেরকে বলিনি, আমার মনে হচ্ছে এখন তোমাদেরকে একটু বলতে পারলে ভালো হয়। সেটা হচ্ছে জাইলেমের পরিবহনের দিক হলো ঊর্ধ্বমুখী। জাইলেম কি করে বুঝতে পারছো তোমরা সহজে? জাইলেমের দিক থেকে পানি উপরের দিকে পরিবহন করে করে নিয়ে যায়। জাইলেম কোন ধরনের পরিবহন করে বলো? জাইলেম শুধু উপরের দিকে পানিকে নিয়ে যেতে পারে, অর্থাৎ জাইলেমের পরিবহন হচ্ছে ঊর্ধ্বমুখী। জাইলেম শুধু উপরের দিকে পানি নিয়ে যায়, অর্থাৎ এর পরিবহনটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন। ঊর্ধ্বমুখী পরিবহন, বুঝছো? ফ্লেম কি করে? ফ্লেম পাতায় তৈরি খাবারটা নিচে নিয়ে আসে, অর্থাৎ নিম্নমুখী পরিবহন। শুধু নিচেই নিয়ে আসে এমন না, কিন্তু পাশে যদি গাছের কোনো শাখা থাকে সেদিকেও পানির পাতার খাবারটা কিন্তু পরিবহন হয়। অর্থাৎ নিম্নমুখী পরিবহন তো হয়, আবার কিন্তু পার্শ্বমুখী পরিবহনও হয়। ফ্লেম তাহলে দুরকম পরিবহন করে, নিম্নমুখী পরিবহন তো করেই, সঙ্গে এরকম কিন্তু পার্শ্বমুখী পরিবহনও করে, এরকম পার্শ্বমুখী পরিবহনও করে। তাহলে ফ্লেম দুরকম পরিবহন করছে, নিম্নমুখী পরিবহন করছে
নিম্নমুখী পরিবহন তো করছে, সাথে আর কি করছে বলো? পার্শ্বমুখী পরিবহন করছে। ঠিক আছে, নিম্নমুখী এবং পার্শ্বমুখী দুই রকম পরিবহন করছে। এই তো জাইলেম ফ্লোয়েমের বেসিক কনসেপ্ট। এগুলো আমরা বারবার একই টপিকই পড়ছি যাতে করে তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, এখন চলো আমরা একটু ফ্লোয়েম সম্পর্কে বইয়ের তথ্যগুলো দেখি। বইয়ে কি বলছে একটু ফ্লোয়েম সম্পর্কে সেগুলো একটু জানার চেষ্টা করি। দেখো, বইয়ে বলা হচ্ছে উদ্ভিদের কাণ্ডে জাইলেমের সাথীরা একত্রে পরিবহন টিস্যু গুচ্ছরূপে থাকে। এদের মধ্যে চারটা জিনিস থাকে, সেগুলো হচ্ছে সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার না লিখে ফ্লোয়েম তন্তু লিখেছে, ওই ফ্লোয়েম তন্তু মানে ফ্লোয়েম ফাইবার। তার মানে ফ্লোয়েমের মধ্যে 4 রকম অংশ রয়েছে। সিভনল রয়েছে, সঙ্গী কোষ রয়েছে, ফ্লোয়েম প্যারেনকাইমা রয়েছে এবং ফ্লোয়েম ফাইবার রয়েছে। ঠিক আছে, জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, মানে ওই যে সালোক সংশ্লেষণের কাঁচামাল তো কার্বন ডাইঅক্সাইডের পানি, এই যে জাইলেম হচ্ছে পানি সরবরাহ করে, জাইলেম পানি পরিবহন করে। ঠিক তেমনি ফ্লোয়েম কি করে বলো? খাদ্য বস্তু উদ্ভিদের দেহের মধ্যে বিভিন্ন স্থানে পরিবহন করে। এই খুবই বেসিক কথা, এগুলো আমরা অনেকবার করে জেনেছি। একই তথ্য আমরা 100 বার জানবো যাতে করে এই তথ্য কখনোই ভুল না হয়। তোমরা বিশ্বাস করবে না, তোমরা কেবল নবম দশম শ্রেণীতে পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়বে, তারপরে ইউনিভার্সিটি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হবে, তখনও পরীক্ষা আসে যে জাইলেম কি পরিবহন করে আর ফ্লোয়েম কি পরিবহন করে। দুর্ভাগ্য, তখনও কিছু ছেলে মেয়ে ব্যাপারটা ভুল করে। আমার মনে হয় না তোমরা এত ভালো করে এটা শিক্ষার জীবনে ভুলে যাবে, তাই না? বেশিরভাগ টিচার বায়োলজি কি করে, শুধু হচ্ছে বই দাগিয়ে দেয় যেটা মুখস্থ করো ওটা মুখস্থ করো। আমি কিন্তু সেটা করছি না, একই তথ্য বারবার ছবি এঁকে এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু তোমাদের ফ্লোয়েমের যে বিভিন্ন কোষগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিই। তোমরা ইতিমধ্যেই জানো ফ্লোয়েমের মধ্যে 4 ধরনের কোষ রয়েছে, এখানে লেখা আছে কিন্তু, এই যে সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, তাই না? ফ্লোয়েমে 4 ধরনের কোষ রয়েছে। আমি যদি এখানে আরেকবার লিস্ট করে দিই, সিভনল বা সিভ কোষ, সঙ্গী কোষ, তারপরে হলো ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমাটাই আগে লিখি, ফ্লোয়েম প্যারেনকাইমা, আর আছে হলো ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, ফ্লোয়েমের মধ্যে এই 4 ধরনের কোষ আছে। এই 4 ধরনের কোষ নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব। প্রথমে আমরা কোনটার কথা পড়ব বলো? সিভ কোষ বা সিভনল সম্পর্কে পড়ব। সিভ কোষ এবং সিভনলের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, সেটা আমি তোমাদেরকে ধারণা দিব। প্রথম থেকে আমরা আলোচনা শুরু করি। বলা হচ্ছে সিভনল এক ধরনের বিশেষ রকম কোষ, এরা দীর্ঘ হয়, এরা সাইজে বেশ দীর্ঘ হয়, এরা পাতলা কোষপ্রাচীর যুক্ত হয়। আচ্ছা, এরা হয় জীবিত, বুঝলাম, এরা জীবিত। এরা লম্বালম্বিভাবে একটার পর একটা সজ্জিত হয়ে সিভনল গঠন করে। সিভ কোষগুলো একটার পর একটা যুক্ত হয় সিভনল গঠন করে, এরকম একটা ব্যাপার। তারপর এখানে কিছু কিছু ঝামেলা আছে, আমি একটু পর দেখাবো তোমাদেরকে। কোষগুলো চালনের মতো ছিদ্রযুক্ত সিপ্লেট দিয়ে পরস্পরের থেকে আলাদা থাকে। সিপ্লেট কি জিনিস সেটাও আমরা জানবো। সিভ কোষের প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে এর কেন্দ্রীয় নলটা হচ্ছে তোমার ফাঁপা জায়গা সৃষ্টি করে, যেটা খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে। ঠিক আছে, এর ভেতরটা কিন্তু ফাঁপা একটা নলের মতো কাজ করে। এদের প্রাচীরে লিগনিন থাকে, লিগনিন যুক্ত। এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। সাধারণত গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আমরা হচ্ছে সঙ্গী কোষ পাবো। সিভনলের যারা পাশে থাকে এরা খাবার বিভিন্ন জায়গায় পরিবহন করে। প্রত্যেকটা জিনিস আমরা একটু ছবি এঁকে বুঝে বুঝে পড়ব। ঠিক আছে, শুধু সিভনলের ছবি না এঁকে, শুধু সিভ কোষের ছবি না এঁকে, পুরা ফ্লোয়েমের মধ্যে যা কিছু আছে সবারই ছবি এঁকে তোমাদেরকে দেখাই। আসলে আমরা যেটা করব, আমরা যে এই ছবিগুলো আঁকবো, এই ছবিগুলো আমরা নিজেদের মতো করে আঁকবো, একটু বুঝে বুঝে আঁকবো। আমার সঙ্গে তোমরা আঁকাটা প্র্যাকটিস করে, এটা কিন্তু অনেক সময় সিকিউ আসে যে ফ্লোয়েম টিস্যুর কোষগুলোকে এঁকে দেখাও, বা হচ্ছে উদ্ভিদের শরীরে এক ধরনের টিস্যু থাকে যারা উদ্ভিদের শরীরে খাদ্য পরিবহন করে, সেই টিস্যুটার ছবি আঁকো। তাহলে তোমাকে এই ছবি অথবা এই ছবি আঁকতে হবে। এই দুটো ছবি কিন্তু একই, দুরকম কেন দেখাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি। তাহলে চলো আঁকাআঁকি শুরু করি।
ফ্লোয়েমের ছবি দেখি আমরা। ফ্লোয়েমের দুরকম ছবি হতে পারে, লম্বচ্ছেদ হতে পারে, প্রস্থচ্ছেদ হতে পারে। লম্বচ্ছেদ মানে হলো লম্বালম্বিভাবে ফ্লেমকে কেমন দেখাবে, আর প্রস্থচ্ছেদ মানে হচ্ছে একটা গাছ, এইটা মনে করে এই গাছটাকে তুমি এই বরাবর কাটলে, প্রস্থ বরাবর কাটলে তখন এক পাশ থেকে দেখলে কেমন দেখাবে, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ। আমি আগে একটা ফ্লোয়েমের লম্বচ্ছেদ দেখাই, তারপরে তোমাদেরকে প্রস্থচ্ছেদ দেখাবো, ঠিক আছে? সবাই লক্ষ্য করো। গাছ আবার আঁকি, ধরা যাক এটা হলো গাছ, এগুলা হচ্ছে গাছের বায়বীয় অংশ, এগুলো হচ্ছে গাছের বায়বীয় অংশ। গাছের এই বরাবর রয়েছে তার হলো ফ্লোয়েম। গাছের এই বরাবর রয়েছে তার হলো ফ্লোয়েম। এই যে নলটা তোমরা দেখতে পাচ্ছ, এই নলটা খাদ্যবস্তু নিয়ে নিচে চলে আসবে, এটার নামই হলো ফ্লোয়েম, ঠিক আছে? এটার নামই হলো ফ্লোয়েম। এই ফ্লোয়েমটাকে যদি আমরা বাইরে বের করে বড় করে দেখি তাহলে কেমন দেখাবে? আমরা দেখতে পাবো এই ফ্লোয়েমে 4 ধরনের কোষ আছে। আমরা দেখতে পাবো এই ফ্লোয়েমে 4 ধরনের কোষ আছে, সবগুলো আমি তোমাদেরকে দেখাবো। সবাই একটু লক্ষ্য করো। এই ফ্লোয়েমটাকে আমরা বাইরে বের করে দেখব, ফ্লোয়েমে 4 ধরনের কোষ থাকবে, সবগুলোকে আমরা দেখব। সবাই লক্ষ্য করো। তোমরা মনে রাখবে ফ্লোয়েমের সবচেয়ে ভেতরে প্রধান যে কোষটা থাকে তার নাম হলো সিভ কোষ, যেটা একসময় সিভ নলে পরিণত হয়। সিভ কোষ, সিভ নল, একটু দেখো সিভ কোষ বা সিভ নল দেখতে কেমন, এই যে এরকম দেখতে। আমরা ভেসেল দেখেছিলাম না? ভেসেলের মতোই। আমরা ভেসেল দেখেছিলাম, ভেসেলের মতোই। দেখো এই যে 3-4টা আমরা কোষ দেখতে পাচ্ছি, এই কোষগুলোর নামই হলো সিভ কোষ। এই প্রত্যেকটা কোষের নামই হলো সিভ কোষ। সিভ কোষের দেখা যায় ভেতরটা ফাঁকা এবং পরিধির দিকে কিছুটা প্রোটোপ্লাজম থাকে। পরিধিগুলো বেশ মোটা, পরিধির দিকে প্রোটোপ্লাজম থাকে। পরিধির দিকে কিছুটা প্রোটোপ্লাজম রয়েছে, ভেতরটা কিন্তু ফাঁকা। এদের পরিধিটা বেশ মোটা, প্রাচীরটা বেশ মোটা, এখানে কিছু প্রোটোপ্লাজম রয়েছে, কিন্তু ভেতরটা দেখো ফাঁকা, বুঝছো? ভেতরটা দেখো সুন্দর ফাঁকা। তাহলে এই যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোষগুলোর নামই হলো সিভ কোষ। সিভ কোষগুলো সবাই মিলে একটা নল তৈরি করেছে, এই নলটার নাম হলো সিভ নল। যে সবাই মিলে নলটা তৈরি করেছে, এই নলের নাম হলো সিভ নল। সিভ নল, ঠিক আছে? সিভ কোষ আর সিভ নলের মধ্যে পার্থক্য বুঝছো? কোষের নাম হলো সিভ কোষ, সবগুলো কোষ মিলে যে একটা নল তৈরি করলো তার নাম হচ্ছে সিভ নল, ঠিক আছে? এখন দেখো প্রত্যেকটা সিভ কোষের গায়ে একটা কোষ লেগে থাকে, প্রত্যেকটা সিভ কোষের গায়ে একটা কোষ লেগে থাকে, সিভ কোষের গায়ে একটা কোষ লেগে থাকে। এই যে এই কোষটা সিভ কোষের গায়ে লেগে আছে। সব কোষ সবসময় সে সিভ কোষের গায়ে গায়ে লেগে থাকে, সিভ কোষের সঙ্গীর মতো কাজ করে সে। সিভ কোষের গায়ে লেগে থাকছে, সিভ কোষের সঙ্গী হিসেবে আচরণ করছে, এদের নাম হলো সঙ্গী কোষ। সিভ কোষের গায়ে লেগে আছে, সিভ কোষের সঙ্গী হিসেবে কাজ করছে, এই কোষগুলোকে আমরা বলবো হচ্ছে সঙ্গী কোষ। এদেরকে আমরা বলবো হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ সবসময় সিভ কোষের পাশে সঙ্গী হিসেবে থাকে, সবসময় সঙ্গী হিসেবে থাকে বলেই কিন্তু এর নাম সঙ্গী কোষ। তোমার বন্ধু, তোমার বান্ধবী তোমার সাথে থাকুক না থাকুক, সিভ কোষের পাশে সবসময় সঙ্গী কোষ থাকে, এই জন্য তার নাম কিন্তু সঙ্গী কোষ। আসলে প্রয়োজনীয়তাটা কোথায় সেটা একটু দেখায়। দেখো সিভ কোষের ভেতরকার নিউক্লিয়াস কিন্তু নষ্ট হয়ে গেছে, তার প্রোটোপ্লাজম পরিধির দিকে অল্প একটু আছে, নাই, জীবিত থাকার কোনো চিহ্নই তার মধ্যে নাই, পুরোটাই নল হয়ে গেছে। তাহলে সে নিজের কাজ আসলে নিয়ন্ত্রণ করবে কি করে? তার বিভিন্ন ডিসিশন কিভাবে সে নিবে? পাশে তাকে ডিসিশন দেওয়ার জন্য বসে থাকে হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষের মধ্যে দেখো নিউক্লিয়াস আছে, সঙ্গী কোষের মধ্যে দেখো সুন্দর নিউক্লিয়াস আছে। সিভ কোষের মধ্যে নিউক্লিয়াস নাই,
সিপ কোষের মধ্যে নিউক্লিয়াস নাই, তার মানে তার কিন্তু ব্রেন নাই, বুদ্ধি নাই। পাশে সঙ্গী কোষ আছে, সঙ্গী কোষের নিউক্লিয়াস দিয়ে আসলে সিপ কোষ সঙ্গী কোষ দুজনেই ঠিকমতো চলতে পারে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এবার সিপ কোষ সঙ্গী কোষ গেল। তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে সিপ কোষই কিন্তু ফ্লোয়েমের মধ্যে মেইন। জাইলেমের মধ্যে মেইন জিনিস দুইটা ছিল, ট্রাকিডো ছিল, ভেসেলে ছিল, তারা দুজন মিলে পানি পরিবহন করতো। কিন্তু ফ্লোয়েমের ব্যাপারে এই সিপ কোষ একলাই সব, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে। সিপ কোষের ব্যাপার আর একটা তথ্য বলে আমি অন্য কোষগুলোতে চলে যাব। দেখো তোমরা দুটা সিপ কোষের মাঝে দেখো একটা কিন্তু বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটার মধ্যে আবার কিন্তু ছিদ্র আছে। দুটা সিপ কোষের মধ্যে একটা বাউন্ডারি আছে এবং বাউন্ডারিতে কিছু ছিদ্র আছে। এই বাউন্ডারির নাম কি, ছিদ্রগুলোর নাম কি, সেগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। তোমরা মনে রাখবে এই জায়গাটা, দুটা সিপ কোষের মাঝে যে দেয়ালটা আছে না, ছিদ্রওয়ালা দেয়াল, এর নাম কি? এর নাম হচ্ছে সিপ প্লেট। আর সিপ প্লেটে দেখো অনেকগুলো ছিদ্র আছে, বুঝছো? সিপ প্লেটে দেখো কিন্তু অনেক ছিদ্র আছে। এখন হয় কি, যদি খাদ্য পরিবাহিত হতে চায়, লাস্টের এটাতে ছিদ্র দেওয়া হয়নি, আমি একটু দিই, সবার উপরেরটাতে ছিদ্র দেওয়া হয়নি, এটাতে একটু দিই। ওকে, এবার মূল ব্যাপারটা একটু বলি। যখন খাদ্য পরিবহনের প্রয়োজন হয়, এই পুরা নলের ভেতর দিয়ে খাদ্যটা পরিবাহিত হয় এবং খাদ্যবস্তুগুলো এই যে ছিদ্রগুলো আছে না, সিপ্লেটের যে ছিদ্রগুলো আছে, এগুলোর ভেতর দিয়ে অতিক্রম করে। এর ভেতর দিয়ে কিন্তু খাদ্য পরিবাহিত হয়, এই নলের ভেতর দিয়ে খাদ্যটা পরিবাহিত হয়। এই জিনিসটা আমরা মনে রাখবো। এখন পর্যন্ত আমরা দুইটা ফ্লোয়েমের কোষ সম্পর্কে জেনেছি, সেগুলো হচ্ছে সিপ কোষ এবং সঙ্গী কোষ। সিপ কোষ এবং সঙ্গী কোষ, আমি একটু মার্ক করে দিই। সিপ কোষ এবং সঙ্গী কোষ, দুইটা কোষের ব্যাপার আমরা জেনেছি। সিপ কোষ একটা এবং সঙ্গী কোষ একটা। ফ্লোয়েমের তো চারটা কোষ, দুটা কেবল জানলাম আমরা, সিপ কোষ এবং সঙ্গী কোষ জেনেছি। আর কি কি রয়েছে বলো? ফ্লোয়েম প্যারেনকাইমা রয়েছে এবং ফ্লোয়েম ফাইবার রয়েছে, সেগুলো একটু দেখাই। ফ্লোয়েম প্যারেনকাইমা যেমন আসলে হয়, প্যারেনকাইমা যদি ফ্লোয়েমের মধ্যে থাকে তখন তার নাম হয় ফ্লোয়েম প্যারেনকাইমা। প্যারেনকাইমা যেমন হয়, খুব পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, গোল গোল, চারপাশে ফাঁকা, অনেকগুলো আন্তঃকোষীয় ফাঁকা স্থান সম্পন্ন এক ধরনের নরম কোষ, সেগুলো হচ্ছে প্যারেনকাইমা। মেনলি এদের কাজ হচ্ছে খাবার জমা রাখা। আমি সেগুলো একটু দেখাই। ধরা যাক এটা একটা ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা হচ্ছে আরেকটা ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা একটা ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা একটা ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা একটা ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা একটা, এটা একটা। অনেকগুলো ফ্লোয়েম প্যারেনকাইমা আমি এপাশে দেখালাম, এপাশেও কয়েকটা এঁকে দিই। তোমরা এভাবে এঁকো আমার মতো করি, বইয়ে যেভাবে কঠিন ছবি দেওয়া আছে ওটাই আঁকতে হবে এমন না, আঁকলেই হলো। তোমরা মনে রাখবে প্যারেনকাইমাগুলোর মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে। এই যে কোষ, ফ্লোয়েমের দুই পাশ দিয়ে খাবার সঞ্চয়কারী যে কোষগুলো আছে, এদের নামই হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের নামই হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, দুই পাশ দিয়ে রয়েছে, খুব আরামে রয়েছে, তাই না? এই জিনিসগুলোর নামই হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এদের নামই হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এদের নামই হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। এরাই হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ঠিক আছে? তাহলে আমরা ফ্লোয়েম প্যারেনকাইমা সম্পর্কে জানলাম। ফ্লোয়েমের তাহলে 3 রকম কোষ হয়ে গেল। ফ্লোয়েমে আরও এক ধরনের কোষ থাকে যাদের নাম হলো ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার আর তেমন কিছুই না, ফ্লোয়েম ফাইবার হচ্ছে লম্বা লম্বা কিছু সুতার মতো জিনিসপত্র, কিছু তন্তু, লম্বা লম্বা কিছু তন্তু। আমি যদি ফ্লোয়েম ফাইবারগুলোর একটু ছবি দিই, দেখো লম্বা লম্বা তন্তু, এই যে সরু মাথাওয়ালা লম্বা লম্বা কিছু মৃত তন্তু। এই যে তন্তুগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই তন্তুগুলোর নামই হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এ পাশ দিয়েও যদি দিই ফ্লোয়েম ফাইবার, এই যে এ পাশেও দেখো কয়েকটা আমি ফ্লোয়েম ফাইবার দিয়ে দিলাম। এই জিনিসগুলোর নামই হচ্ছে তাহলে ফ্লোয়েম ফাইবার।
এদের নামই হলো ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, এগুলাই হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তাহলে পুরো ফ্লোয়েমের ছবি কিন্তু হয়ে গেল। আমরা মোটামুটি যদি এই ছবি আঁকি তাহলেই হবে। দেখো সব কিছুই আমি দেখিয়েছি এখানে যা যা আছে। এটা হলো 4 নাম্বার কোষ। ফ্লোয়েমের মোটামুটি 4 ধরনের কোষ আমরা পেলাম, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। আমরা এবার যে ছবিটা এখানে দেখলাম না, এটাকে বলা হয় লম্বচ্ছেদ। আমরা একটা গাছ লম্বালম্বি আছে, গাছকে যদি এই বরাবর কাটি তাহলে আমরা এইভাবে ফ্লোয়েমটা দেখতে পাবো। গাছের এই যে ছবিটা আমি তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে ফ্লোয়েমের লম্বচ্ছেদ। এটা হচ্ছে ফ্লোয়েমের লম্বচ্ছেদ। এটা হচ্ছে ফ্লোয়েমের লম্বচ্ছেদ। ঠিক আছে, এটা হলো ফ্লোয়েমের লম্বচ্ছেদ আমরা জানলাম। এবার আমরা জানবো ফ্লোয়েমের প্রস্থচ্ছেদ, অর্থাৎ এই জিনিসটাকে যদি তুমি এই বরাবর কাটো, এই জিনিসটাকে তুমি যদি এই বরাবর কাটো, এই জিনিসটাকে তুমি যদি এই বরাবর কাটো, বুঝছো? আচ্ছা, এই কালিটা খুবই বিশ্রী। তুমি যদি ফ্লোয়েমটাকে এ বরাবর কাটো, এরকম ছোট ছোট করে পিস করে করে কাটো, ফ্লোয়েমটাকে যদি এ বরাবর তুমি কাটো, তাহলে যেই সেটটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। এ বরাবর কেটে তুমি যদি মাইক্রোস্কোপে নিয়ে গিয়ে দেখো তাহলে সেটাকে বলা হবে কিন্তু প্রস্থচ্ছেদ। ফ্লোয়েমের প্রস্থচ্ছেদটা দেখতে কেমন আমি ও পাশে গিয়ে তোমাদেরকে একটু দেখাবো। ঠিক আছে, ফ্লোয়েমের প্রস্থচ্ছেদটা দেখাবো। এই যে এই ছবিটাতে দেখো, এখানে কিন্তু লম্বচ্ছেদ দেখানো হচ্ছে, ওপাশে প্রস্থচ্ছেদ দেখানো হচ্ছে। আমি এবার তোমাদের প্রস্থচ্ছেদটা দেখাবো। ঠিক আছে, দেখো আমি এখানে মেইনলি সিপ কোষটাকে আঁকবো। সিপ কোষের চারপাশে যেহেতু সব কিছু থাকে, সিপ কোষকে কেন্দ্র করেই যেহেতু সব কিছু থাকে, এই জন্য সবার আগে সিপ কোষটাকে আঁকবো। সিপ কোষ দেখতে একটা তো নল, অনেকটা গোল, তাই না? তুমি একটা নলকে যখন পাশ থেকে দেখবে তখন লম্বা লম্বা লাগবে, কিন্তু একটা নলকে তখন তুমি যখন কাটবে তখন কিন্তু গোল দেখাবে। কনসেপ্টটা বোঝো কিন্তু সবাই। ধর যাক তুমি একটা নল দেখছো, নলকে সামনাসামনি তুমি যদি দেখো তাহলে এরকম লম্বা লাগে, কিন্তু নলটাকে তুমি যদি কেটে দেখো তাহলে এরকম গোল দেখাবে না? ঠিক তেমনই সিপ নল বা সিপ কোষ, এটা তো দেখতে লম্বা, কিন্তু তুমি যদি এভাবে প্রস্থ বরাবর কাটো তাহলে গোল ছবি পাওয়া যাবে। এই গোল ছবিটাই আমরা একটু দেখব। বুঝতে পারছো সবাই? প্রস্থচ্ছেদের কনসেপ্টটা বোঝো। এই যে কলম, কলম লম্বালম্বি আছে, কিন্তু কলমটাকে যদি এ বরাবর কাটি সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। একটা রুই মাছ লম্বা থাকে, রুই মাছটাকে তুমি যদি প্রস্থ বরাবর কাটো তাহলে এরকম পিস পাওয়া যায়, তাই না? এটা হলো প্রস্থচ্ছেদ রুই মাছের। এই হচ্ছে কনসেপ্ট, এগুলো একটু বোঝো তোমরা। দেখো, প্রথমে আমি সিপ কোষটাকে আঁকবো। সিপ কোষ অনেকটা এরকম দেখতে হবে, গোল। এই যে গোল যেটা সেটাই হলো সিপ কোষ। ঠিক আছে, গোল যেটা সেটাই হচ্ছে সিপ কোষ। সিপ কোষের চারপাশে রয়েছে তোমার কিন্তু হলো মোটা আবরণ। ঠিক আছে, সিপ কোষের চারপাশে রয়েছে হলো মোটা আবরণ। এখন সিপ কোষের কিন্তু আমরা দেখতে পাবো এই যে এই জিনিসটা, যেটাকে বলছে সিপ প্লেট। সিপ কোষে আমরা কিন্তু সিপ প্লেট দেখতে পাবো, অর্থাৎ সিপ কোষের ভেতরটা পুরোটা ফাঁকা থাকবে না, সিপ প্লেট থাকবে। সিপ প্লেটটা কেমন হবে সেটা একটু দেখো তোমরা। সিপ প্লেটের মধ্যে আমরা কিছু ছিদ্র দেখব, এই ছিদ্রগুলোকে বলা হয় সিপ ছিদ্র। এই ছিদ্রগুলোকে বলা হবে সিপ ছিদ্র। ঠিক আছে, বাদ বাকি অংশ পূর্ণ থাকবে। একটু সময় লাগবে আমার, সরি, একটু সময় লাগবে, আমি বাদ বাকি অংশগুলো একটু পূর্ণ করে দিই। এই যে একটু সময় লাগছে আমার, আমি খুবই দুঃখিত। এই জায়গাগুলো আমি একটু পূর্ণ করে দিই। ছিদ্রগুলো রেখে বাকি জায়গাগুলো আমি পূর্ণ করে দিচ্ছি।
ঠিক আছে, মোটামুটি হয়ে গেল। আরও সময় নিলে হয়তো আরেকটু ভালো দেখাবে, কিন্তু এত সময় নাই। ওকে, এই হচ্ছে ঘটনা। বুঝতে পারছো? এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সিপ কোষটা আসলে এরকম দেখতে, একটা নল, কিন্তু নলটা আবার পুরোটাই কিন্তু দেখো ফাঁকা না, নলের ভেতর একটু পুরোটাই ফাঁকা না, নলের মধ্যে কিছু ছিদ্র আছে, কিছু জায়গা আবার পূর্ণ আছে। তাহলে আমরা মনে রাখবো পুরা কোষ যেটা আমরা দেখতে পেলাম, এই পুরা কোষটার নামই হলো সিপ কোষ। আর আমরা এই যে হচ্ছে পূরণ করা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই পূরণ করা জায়গাটার নামই হলো সিপ প্লেট। এই পূরণ করা জায়গাটার নামই হলো সিপ প্লেট। সঙ্গী কোষটা এবার তোমাদেরকে দেখায়, ঠিক আছে? একটু দেখো সঙ্গী কোষটা দেখো। সঙ্গী কোষ এপাশে থাকার কথা, কিন্তু আমি এপাশেই দিই, তাহলে আমাদের লেবেলিং করা সহজ হবে। বুঝছো? সিপ কোষের গায়ে সঙ্গী হিসেবে লেগে আছে যেটা, এই জিনিসটা হচ্ছে সঙ্গী কোষ। সিপ কোষের গায়ে সঙ্গী হিসেবে দেখো লেগে আছে, এই জিনিসটাই হচ্ছে সেই সঙ্গী কোষ। ঠিক আছে, সঙ্গী কোষ হয়ে গেল। এবার ফ্লেম প্যারেনকাইমা দেওয়ার পালা। ফ্লেম প্যারেনকাইমাগুলো কেমন হবে দেখতে, এই যে ফ্লেম প্যারেনকাইমা। এই তো হলো ফ্লেম প্যারেনকাইমা। চারপাশে রয়েছে ফ্লেম প্যারেনকাইমা। চারপাশে রয়েছে হলো ফ্লেম প্যারেনকাইমা। এই যে চারপাশে যাদেরকে দেখছি আমরা, এগুলাই হচ্ছে সেই ফ্লেম প্যারেনকাইমা, এগুলাই হচ্ছে সেই ফ্লেম প্যারেনকাইমা। ঠিক আছে, এগুলাই হচ্ছে ফ্লেম প্যারেনকাইমা। আর ফ্লেম ফাইবার কোথায় তাহলে? ফ্লেম ফাইবার আরও চারপাশ দিয়ে থাকবে। ফ্লেম ফাইবার কোভাবে আসলে দেখা সম্ভব নয়, এটা জাস্ট তন্তু, যেহেতু এভাবে চারপাশ দিয়ে সে ঘিরে ধরে আছে। এই জিনিসটা হচ্ছে তাহলে দেখো ফ্লেম ফাইবার, এই চারপাশে তন্তু যেগুলা, সেগুলাই হচ্ছে তাহলে ফ্লেম ফাইবার। শেষ, ফ্লেম ফাইবার হয়ে গেল। ঠিক আছে, চারপাশে আমি ফ্লেম ফাইবারটাও দিয়ে দিলাম। তাহলে ফ্লেমের ছবি মোটামুটি কিন্তু আমাদের আঁকা হয়ে গেল। এপাশে আমরা দেখলাম হচ্ছে লম্বচ্ছেদ, ওপাশে আমরা দেখলাম কিন্তু ফ্লেমের প্রস্থচ্ছেদ। এপাশে কিন্তু আমরা দেখলাম ফ্লেমের প্রস্থচ্ছেদ, ফ্লেমের প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ, বানান ভুল করলাম, প্রস্থচ্ছেদ। তাহলে ফ্লেমের লম্বচ্ছেদ এবং ফ্লেমের প্রস্থচ্ছেদ আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এই ছবিগুলো কিন্তু পরীক্ষায় থাকতে পারে, ছবি থেকে এমসিকিউ আসতে পারে, সেটাও আশা করি তোমরা পারবে। আবার এই ছবিগুলো তোমাদের আঁকতে বলতে পারে, তখনও তোমাদের কিন্তু আঁকতে হবে। দেখো, ছবি আঁকা তো আমরা শিখলাম, এবার বর্ণনাগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। আমরা ফ্লেমের যে 4 ধরনের কোষ আছে, এদের সম্পর্কে বইয়ে কি বলা আছে সেগুলো আমরা একটু বুঝি। তাহলে চলো, আগে কিন্তু আমরা এই কথাগুলো শুনেছিলাম সিপ কোষের ব্যাপারে, সবগুলো একটু মিলায় নাও তো এখান থেকে। সিপ কোষগুলো হলো দীর্ঘ পাতলা কোষপ্রাচীর যুক্ত। দেখো, সিপ কোষগুলো কিন্তু লম্বা, দীর্ঘ, পাতলা কোষপ্রাচীর যুক্ত। যে এখানে মোটা জিনিসটা তোমার কোষপ্রাচীর মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে এগুলো হচ্ছে মোটা কোষপ্রাচীর, আসলে কিন্তু এগুলো মোটা কোষপ্রাচীর না, এগুলো হলো প্রোটোপ্লাজম। কোষপ্রাচীর এখানে পাতলাই, কিন্তু এক্সট্রা কিছু কোষের প্রোটোপ্লাজম যুক্ত হয়েছে, পরিধির দিকে এক্সট্রা কিছু কোষের প্রোটোপ্লাজম রয়েছে, এই জন্য পরিধিটা মোটা মনে হচ্ছে। কোষপ্রাচীর কিন্তু আসলে পাতলাই, বুঝছো? সিপ কোষের ব্যাপারে আর কি কি বলা হচ্ছে একটু দেখো। এই কোষগুলো হলো জীবিত, কোষগুলো লম্বালম্বি একটার উপর আরেকটা সজ্জিত হয়, সিবনল তৈরি করে, এটা তো আমরা বুঝছি। এই যে একটার পর একটা, একটার পর একটা যুক্ত হয়ে হয় লম্বা একটা নল তৈরি করলো, এই নলটাকে কিন্তু আমরা বলছি হলো সিবনল। তারপরে বলা হচ্ছে এই কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিপ্লেট দিয়ে পরস্পরের থেকে আলাদা থাকে, এটাও কিন্তু আমরা দেখলাম। এই যে এই জায়গাটার নাম হলো সিপ্লেট, এই জায়গাটার নাম হলো সিপ্লেট, তাই না? এই জায়গাটার নাম সিপ্লেট, এখানে কিন্তু কিছু ছিদ্র আছে, তার মানে নিশ্চয়ই এটা একটা চালনির মতো স্ট্রাকচার।
সিপলেটগুলো চালনের মতো, সিপলেটের মাধ্যমেই কিন্তু সিপ কোষগুলো একে অপরের থেকে আলাদা হয়। তারপরে দেখো সিপ কোষের প্রোটোপ্লাজম প্রাচীরের দিকে থাকে এবং কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি হয়, এটা আমরা দেখেছি। খাদ্য পরিবহনের নল হিসেবে সিপনল কাজ করে, এদের প্রাচীরে লিগনিন থাকে, তার মানে প্রাচীর শক্ত কিন্তু বেশ নরম না। পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা তো আমরা দেখলাম। একটা পরিণত সিপ কোষে নিউক্লিয়াস নেই। বাইরের দিকে কোষের কিছু প্রোটোপ্লাজম রয়েছে, কিন্তু নিউক্লিয়াস একদমই নাই। নিউক্লিয়াসের চাহিদা পূরণ করার জন্য এদের পাশে থাকে হলো সঙ্গী কোষ। নিউক্লিয়াসের চাহিদা পূরণ করার জন্য এদের পাশে থাকে হচ্ছে সঙ্গী কোষ। দেখো কি বলা হচ্ছে, পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিবনল থাকে। সঙ্গী কোষ এবং সিবনল থাকে কোথায় বলতো? গুপ্তবীজী উদ্ভিদে। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে বিভিন্ন অংশে পরিবহন করা এদের প্রধান কাজ। কাজের ব্যাপারে আমরা পরে আসি, এটা একটু তোমাদেরকে বোঝাই। মোটামুটি সবসময় কিন্তু আমরা 3 ধরনের উদ্ভিদ পেয়েছি। এগুলো উদ্ভিদের নাম হলো ফার্ন, আরেকগুলো উদ্ভিদের নাম হচ্ছে নগ্নবীজী, আরেকগুলো উদ্ভিদের নাম হলো আবৃতবীজী। ঠিক আছে, ফার্ন, নগ্নবীজী এবং আবৃতবীজী। এর মধ্যে আবৃতবীজের অপর নাম হলো আবার হচ্ছে গুপ্তবীজী, নগ্নবীজীর অপর নাম হলো ব্যক্তবীজী, আমরা জানি। তোমরা মনে রাখবে ফার্ন যারা এদের মধ্যে সিবনল আছে, ফার্ন যারা এদের মধ্যে সিভ কোষ আছে, এদের মধ্যে সিভ কোষ আছে। নগ্নবীজী যারা এদের মধ্যে সিভ কোষ আছে। আর আবৃতবীজী যারা এদের মধ্যে আছে হলো সিভ নল। এখন তোমরা বলবে যে স্যার এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, একটু ডিফারেন্স আছে। ফার্ন এবং নগ্নবীজীদের যেটা আছে সেটাকে বলা হয় সিভ কোষ, আর আবৃতবীজী যারা তাদের যেটা আছে এটাকে বলা হয় সিভ নল। পার্থক্যটা হচ্ছে সিভ কোষ এবং সিভ নলের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো সিভ কোষের মধ্যে আমি ছবি এঁকেই দেখাই, তোমরা তার বেশি ভালো বুঝতে পারবে। ধরা যাক এটা হলো সিভ কোষ। এই কোষের অভ্যন্তরীণ ফাঁকা জায়গা কিন্তু খুব কম। সিভ কোষের মধ্যে অভ্যন্তরীণ ফাঁকা জায়গা খুব কম। সিভ কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোষের বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ প্রোটোপ্লাজম বেশি, ভেতরে ফাঁকা জায়গা কম। এরাও খাদ্য পরিবহন করে, খাদ্য পরিবহন করতে সমস্যা নাই, কিন্তু এর মধ্যে কোষের বৈশিষ্ট্যটা বেশি, এই জন্য সিভ কোষ। কিন্তু আমরা সিভ নলের মধ্যে গিয়ে দেখব নলের বৈশিষ্ট্য বেশি, কোষের বৈশিষ্ট্য কম। এটার বেলা কি হবে দেখো, বুঝছো? এরকম এদের কোষ প্রাচীর বা পরিধি বা সাইটোপ্লাজম এগুলো খুবই কম, ভেতরে ফাঁকা জায়গা বেশি। এই নলের ভেতরে ফাঁকা জায়গা বেশি, এই নলের মধ্যে ফাঁকা জায়গা বেশি, প্রোটোপ্লাজম কম, নলের মতো আচরণ বেশি করছে, এই কোষের মতো আচরণ বেশি করছে, এই জন্য এর নাম সিভ কোষ। আর এরা নলের মতো আচরণ করছে, এই জন্য এদের নাম হলো নল। বুঝছো? যেহেতু এর মধ্যে কোনো কোষের বৈশিষ্ট্যই নাই, তাহলে একে চালনা করার জন্য নিশ্চয়ই সঙ্গী কোষের প্রয়োজন হবে, নিশ্চয়ই এর গায়ে সঙ্গী কোষের প্রয়োজন হবে। এই যে সঙ্গী কোষ। তাহলে তোমরা মনে রাখবে সিভ কোষের গায়ে সঙ্গী কোষ থাকে না, বরং সিভ নলের গায়ে সঙ্গী কোষ থাকে। কার তাহলে সঙ্গী কোষ আছে বলা? আবৃতবীজীদের। নগ্নবীজী এবং ফার্ন যে উদ্ভিদগুলো তাদের মধ্যে কিন্তু এরকম সঙ্গী কোষ পাওয়া যাবে না। বুঝছো? সিভ নলের পাশে সঙ্গী কোষ থাকা শুধু আবৃতবীজীর বৈশিষ্ট্য। এই কথাটা এখানে বলা আছে যে গুপ্তবীজী মানে কিন্তু আবৃতবীজী, গুপ্তবীজী বা আবৃতবীজীদের সঙ্গী কোষ এবং সিভ নল দুটোই থাকে। ঠিক আছে, এদের কাজ কি? এদের কাজ হলো পাতায় তৈরি হওয়া খাবারটা বিভিন্ন জায়গায় পরিবহন করা। এটাই হলো সিভ কোষের বা সিভ নলের কাজ। সিভ কোষ হোক সিভ নল হোক, সেম কাজই, এরা খাদ্য পরিবহন করে। আর কি পড়বো এখান থেকে? তেমন কিছু আর পড়ার নাই, ছবি তো আমরা দেখেছি। এবার আমরা সঙ্গী কোষ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। প্রতিটি সিভ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড়, ধারণা করা হয় এদের নিউক্লিয়াস সিভ কোষের কার্যাবলী কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নাই। এটা তো আমরা ইতিমধ্যেই জানলাম, এই যে এখানে আমরা জানলাম, দেখো এখানে এবং এখানে এই দুটো জায়গায় কিন্তু এই সঙ্গী কোষটা নাই। ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদে সঙ্গী কোষটা নাই। আচ্ছা, এটাতে পরে আসবো, অন্য বৈশিষ্ট্যগুলো একটু একটু করে বুঝি। প্রথমে দেখো
সিভ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে, এই কোষটাই হচ্ছে সঙ্গী কোষ। এই যে দেখো, সিভ কোষের গায়ে প্যারেনকাইমা জাতীয় যে কোষটা আছে সেটাই হচ্ছে সঙ্গী কোষ। তার মানে সঙ্গী কোষ কোন ধরনের কোষ বলো? সঙ্গী কোষ হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। সঙ্গী কোষ হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা জাতীয় কোষ, এদের নিউক্লিয়াস আকারে বেশ বড়, এটা আমরা দেখেছি ইতোমধ্যে। দেখো, সঙ্গী কোষের নিউক্লিয়াস কিন্তু আকারে বেশ বড়, বড় নিউক্লিয়াস পাওয়া যাবে এদের মধ্যে। সঙ্গী কোষের নিউক্লিয়াস আকারে বেশ বড় হবে, এই সঙ্গী কোষের নিউক্লিয়াস আকারে বেশ বড় হবে, এটাই বলা হচ্ছে এখানে। তারপরে কি বলা হচ্ছে? ধারণা করা হয় সঙ্গী কোষের এই নিউক্লিয়াস সিভ কোষের কাজে কিছুটা ভূমিকা রাখে। সঙ্গী কোষের নিউক্লিয়াস সিভ কোষের কাজে কিছুটা ভূমিকা রাখে, এটা ধারণা করা হয়। তারপরে বলা হচ্ছে এদের প্রোটোপ্লাজম খুবই থাকে, প্রোটোপ্লাজম অনেক পাতলা প্রাচীরযুক্ত, এদের পাতলা প্রাচীর থাকে। ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নাই। ঠিক আছে, এই কথাটা লাস্টেরটা আমরা একটু দেখি। ফার্নে সিভ কোষ আছে, সিভ কোষের গায়ে কিন্তু কোনো সঙ্গী কোষ নাই। আমরা যদি নগ্নবীজী বা ব্যক্তবীজীর ছবি আঁকি, এদেরও আমরা পাবো হলো সিভ কোষ। সিভ নল না পেয়ে আমরা এখানেও সিভ কোষ পাবো। এই যে ভেতরে দেখো ফাঁকা জায়গা খুব কম, ভেতরে ফাঁকা জায়গা খুব কম। সিভ কোষ আমরা পাচ্ছি এখানে, ফার্নেও সিভ কোষ পাচ্ছি, নগ্নবীজিতেও সিভ কোষ পাচ্ছি, কিন্তু আবৃতবীজিতে আমরা কি পাচ্ছি? সিভ নল পাচ্ছি, গায়ে আবার সঙ্গী কোষ পাচ্ছি। তাহলে আমরা মনে রাখবো ফার্নে সঙ্গী কোষ নাই, নগ্নবীজী উদ্ভিদ বা ব্যক্তবীজী উদ্ভিদে সঙ্গী কোষ নাই। সঙ্গী কোষ কোথায় থাকে বলো? আবৃতবীজী উদ্ভিদে শুধু সঙ্গী কোষ থাকে। তোমরা এটা জানো কি যে আবৃতবীজী উদ্ভিদগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, এগুলোকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ, আরেকগুলোকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। একগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, আরেকগুলো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এদের বেলায় কি হয়? এদের বেলায়ও সেম, এদের সবার বেলায় সিভনল থাকে, এর বেলায় সিভনল থাকে। আমরা জানি সিভনল মানে একটা নলের মতো স্ট্রাকচার, তার গায়ে অবশ্যই সঙ্গী কোষ থাকবে। তাহলে এদেরও সঙ্গী কোষ থাকে, আমি আর ছবি এঁকে দেখাচ্ছি না। একবীজপত্রী দ্বিবীজপত্রী সবারই সঙ্গী কোষ আছে। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী এগুলা কিন্তু তোমার হলো আবৃতবীজের প্রকারভেদ। তাহলে দেখো, উদ্ভিদ অনেক ধরনের। ফার্ন উদ্ভিদের মধ্যে কোনো সঙ্গী কোষ নাই, নগ্নবীজিতে সঙ্গী কোষ নাই, আবৃতবীজিতে সঙ্গী কোষ আছে। একবীজপত্রী দ্বিবীজপত্রী এদের মধ্যেও সঙ্গী কোষ আছে। সঙ্গী কোষের কনসেপ্টটা তাহলে আমরা বুঝছি। লাস্টের কথাটা খুব ইম্পর্টেন্ট, ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদে এরা নাই, এটা আমরা জানলাম। আচ্ছা, ফ্লেম প্যারেনকাইমা সম্পর্কে আমরা একটু জানবো। ফ্লেমে অবস্থিত প্যারেনকাইমাগুলোকে বলা হয় ফ্লেম প্যারেনকাইমা। এরা সাধারণ প্যারেনকাইমার মতোই হয়, সাধারণ প্যারেনকাইমার মতোই হয়। কোষ প্রাচীর থাকে, প্রোটোপ্লাজম থাকে। এদের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহনে সহায়তা করা। ঠিক আছে, ফার্ন জাতীয় উদ্ভিদে, নগ্নবীজী উদ্ভিদে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লেম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে ফ্লেম প্যারেনকাইমা থাকে না। ঠিক আছে, আমরা যদি এখানে আসি, ফ্লেম প্যারেনকাইমা কারা ছিল? যে এরা হলো ফ্লেম প্যারেনকাইমা। এই যে এখানে এরা হলো ফ্লেম প্যারেনকাইমা। ফ্লেম প্যারেনকাইমা কাদের থাকে বলো? সবার যদি লিস্ট করি আমি, সব মিলে উদ্ভিদ তো আমাদের কয়েক রকম হয়। ফার্ন হচ্ছে উদ্ভিদ হয়, ফার্ন আমাদের একটা অতি পরিচিত উদ্ভিদ। ফার্ন হচ্ছে আমাদের অতি পরিচিত উদ্ভিদ, ফার্ন। আমাদের আরেকটা পরিচিত উদ্ভিদ হচ্ছে নগ্নবীজী বা ব্যক্তবীজী। নগ্নবীজী বা ব্যক্তবীজী। আরেকগুলো হচ্ছে আমাদের আবৃতবীজী। আবৃতবীজী দুই প্রকার, এগুলো হচ্ছে একবীজপত্রী। আমি তোমাদের আগে বুঝিয়েছি একবীজপত্রী কারা আর দ্বিবীজপত্রী কারা, আরেকগুলো হলো দ্বিবীজপত্রী। ঠিক আছে, মোটামুটি এই যে চার ধরনের উদ্ভিদ আমরা পাচ্ছি।
ফ্লোয়েম প্যারেনকাইমা কার আছে আর কার নাই? ফ্লোয়েম প্যারেনকাইমা কার আছে আর কার নাই? ফ্লোয়েম প্যারেনকাইমা কার আছে আর কার নাই? তোমরা মনে রাখবে ফার্নের বেলায় ফ্লোয়েম প্যারেনকাইমা আছে, নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রেও ফ্লোয়েম প্যারেনকাইমা আছে। একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম প্যারেনকাইমা নাই, আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম প্যারেনকাইমা আছে। বুঝছো? আমি যদি এদের একটু উদাহরণ লিখি, ফার্ন কারা বলতো? ঢেকি শাক। বলতো ঢেকি শাকে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে না নাই? আছে। নগ্নবীজী উদ্ভিদ মানে হলো সাইকাস, আমি তোমাদের ছবি এঁকে দেখিয়েছিলাম। বলতো সাইকাসের ফ্লোয়েম প্যারেনকাইমা আছে না নাই? আছে। একবীজপত্রী উদ্ভিদ কোনটা বলো? খেজুর গাছ, তাল গাছ। তাল গাছ লিখি। তাল গাছের ফ্লোয়েম প্যারেনকাইমা আছে না নাই? নাই। দ্বিবীজপত্রী গাছ কোনটা? আম গাছ। আম গাছের ফ্লোয়েম প্যারেনকাইমা আছে না নাই বলো? আছে। ঠিক আছে, এই তো একটা মজার ব্যাপার আমরা এখান থেকে জানলাম। সবশেষে আমরা জানবো কি? ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম টিস্যুর চারপাশে যে ফাইবারগুলো থাকে তারাই হলো ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম টিস্যুর চারপাশে যে ফাইবারগুলো থাকে তারাই হচ্ছে ফ্লোয়েম ফাইবার। আমরা এবার ফ্লোয়েম ফাইবার সম্পর্কে জানবো। আমরা ইতিমধ্যে ছবি দেখেছি, এই যে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম টিস্যুর পাশে রয়েছে ফ্লোয়েম ফাইবার। কেমন দেখতে বলো? চিকন চিকন সরু সরু, প্রান্তগুলো সূচালো, তাই না? এরা কিন্তু মৃত কোষ, এদের কোষ প্রাচীর বেশ শক্ত হবে, এরা দৃঢ়তা প্রদান করবে। খুবই ইজি কথা, এগুলোই আমরা এখানে পাবো। যদি কথাগুলো আমরা এখান থেকে একটু দেখি, কি কি লেখা আছে একটু বোঝো তো সবাই। লেখা আছে এরা এক ধরনের স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত, বুঝলাম। এরা বেশ দীর্ঘ হয়, এদের প্রান্তদেশ সূচালো এবং পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবারও বলা হয়, খুব খুব গুরুত্বপূর্ণ এটা। এটা আমি তোমাদের অনেক আগে বলেছিলাম। ফ্লোয়েম ফাইবারকে বাস্ট ফাইবারও বলা হয়। জাইলেম ফাইবারকে বলা হয় উড ফাইবার। জাইলেম ফাইবারকে বলা হয় উড ফাইবার, আর ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। এই যে আমাদের প্রধান অর্থকরী ফসল হলো পাটের আঁশ, এরা কিন্তু বাস্ট ফাইবার। উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবারটা উৎপন্ন হয়। উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবারটা তৈরি হয়। গৌণ বৃদ্ধি মানে বোঝো, গাছ যখন লম্বা হয় সেটাকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি বা প্রাইমারি গ্রোথ। গাছ যখন মোটা হতে শুরু করে এটাকে বলা হয় গাছের গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ। বুঝছো? গাছ যখন মোটা হতে থাকে তখনই এই ফ্লোয়েম ফাইবারটা তৈরি হয়। গৌণ বৃদ্ধির সময় এটা তৈরি হয়। এর প্রাচীরে অনেক কূপ থাকতে পারে। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতার উৎপাদিত শর্করা, মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে এবং নিচে পরিবাহিত হয়। আচ্ছা, এটা তো ফ্লোয়েমের ওভারঅল কথা। তো যাই হোক, ফ্লোয়েম ফাইবারের দিকে যদি আমরা ফোকাস করি, আমরা দুই রকম ফাইবারের কথা পড়েছিলাম। জাইলেম ফাইবারকে বলা হয় উড ফাইবার, এরা হলো গাছের কাঠ গঠন করে। পাটকাঠি হচ্ছে জাইলেম ফাইবারের উদাহরণ, যে কোনো ধরনের কাঠ হচ্ছে জাইলেম ফাইবারের উদাহরণ। ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার, এরা সাধারণত গাছের বাকলের ঠিক নিচে থাকে। পাটের আঁশ আছে না, পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার। আমি লিখেই দিই, এত গল্প না করে লিখেই দিই, সেটাই বরং বেশি ভালো। আমি লিখে দিই, একটু লক্ষ্য করো। তাহলে ফাইবার আমরা দুরকম পেয়েছি। ফাইবার আমরা দুরকম পেয়েছি। ফাইবার আমরা দুরকম পেয়েছি, একগুলোর নাম ছিল জাইলেম ফাইবার, এটার কথা আগে আমরা পড়েছি। এবার আমরা পেলাম হলো ফ্লোয়েম ফাইবার। জাইলেম ফাইবারের কথা আমরা আগে পড়েছি। জাইলেমের চারপাশে যে ফাইবারটা থাকে তার নাম হলো জাইলেম ফাইবার। এবার আমরা পড়বো ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমের চারপাশে যে ফাইবারটা থাকে সেটাই হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তোমরা মনে রাখবে, জাইলেম ফাইবারের অপর নাম হচ্ছে উড ফাইবার। জাইলেম ফাইবারের নাম হলো উড ফাইবার, এদিকে ফ্লোয়েম ফাইবারের নাম হলো বাস্ট ফাইবার। ফ্লোয়েম ফাইবারের নাম হচ্ছে বাস্ট ফাইবার। মজার ব্যাপারটা হচ্ছে জাইলেম ফাইবার গাছের কাঠ গঠন করে। গাছের কাঠ মানে হলো জাইলেম ফাইবার। প্র্যাকটিক্যাল উদাহরণ হলো পাটকাঠি। পাটকাঠি হচ্ছে জাইলেম ফাইবার। ফ্লোয়েম ফাইবার বাকলের নিচে থাকে। বাকলের নিচে থাকে, নিচে থাকে।
পাটের আঁশ হচ্ছে ফ্লোয়েম ফাইবার। একই পাটের দুটো উদাহরণ দিলাম আমি। পাটের আঁশ, ঠিক আছে। এই ফাইবারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফাইবার ছাড়া আমাদের বেঁচে থাকা ইম্পসিবল। জাইলেম ফাইবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ফ্লোয়েম ফাইবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জাইলেম ফাইবার ছাড়া আমরা কাঠ পাবো না, কাঠ না পেলে আমাদের বিভিন্ন আসবাবপত্র, আমাদের জামা কাপড় থেকে শুরু করে আমাদের অনেক কিছুতেই কাঠ প্রয়োজন। এদিকে ফ্লোয়েম ফাইবার থেকে পাচ্ছি পাটের আঁশ। পাটের আঁশ কিন্তু আমাদের নানান কাজে লাগে, দড়ি, বস্তা, জামা কাপড়, সেগুলো কিন্তু পাটের আঁশ থেকেই বানানো হয়। কাজেই এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্লোয়েম ফাইবার সম্পর্কে আমরা এইটুকুই জানবো, আর তেমন কিছু পড়ার নেই, এগুলো সবই ইজি ব্যাপার। এবার ফ্লোয়েমের ওভারঅল গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। এটা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, বারবার সিকিউ আসে। ফ্লোয়েম কেন গাছের জন্য গুরুত্বপূর্ণ, তখন তোমাকে উত্তর লিখতে হবে, গ ঘতে আসে। উত্তরে তুমি এই মূল পয়েন্টগুলো লিখবে, তারপরও আমি একটু তোমাদেরকে বুঝাই দিই, ঠিক আছে। পুষ্টি পরিবহন, পুষ্টি মানে হলো খাদ্যবস্তু। ওই যে ফ্লোয়েমের মধ্যে যে হচ্ছে সিবনল থাকে, সিবনলের মাধ্যমে কিন্তু পাতায় উৎপাদিত খাদ্য পুষ্টি উদ্ভিদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়। তাহলে এটা লেখা যেতে পারে, সিবনলের মাধ্যমে পাতায় উৎপাদিত খাদ্যবস্তু সিবনলের মাধ্যমে পাতায় উৎপাদিত খাদ্যবস্তু উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। মানে গাছের পাতাতে যে খাবারটা তৈরি হয়, সেই খাবারটা সিবনলের মাধ্যমে গাছের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়। উদ্ভিদের বিভিন্ন স্থানে শক্তি সরবরাহ, আসলে শক্তি তো সেভাবে সরবরাহ করা যায় না, খাদ্যবস্তুর মধ্যে শক্তি থাকে, খাদ্যবস্তু বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়, এতে করে শক্তির স্থানান্তর ঘটে। খাদ্যে শক্তি থাকে, খাদ্য শক্তি থাকে, খাদ্যের স্থানান্তর হয়, এতে করে শক্তির স্থানান্তর হয়। খাদ্যের স্থানান্তরের মাধ্যমে কিন্তু শক্তির স্থানান্তর হয়। খাদ্যের স্থানান্তরের মাধ্যমে কিন্তু শক্তির স্থানান্তরিত হয়। শর্করা এবং অন্যান্য খাদ্যের সংরক্ষণ খুব দরকারি কথা। ফ্লোয়েম প্যারেনকাইমার ভেতরে কিন্তু খাদ্য সঞ্চিত থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে খাদ্য সঞ্চিত থাকে। ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে খাদ্য সঞ্চিত থাকে। ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে খাদ্য সঞ্চিত থাকে, এই কথাটা মনে রাখতে হবে। এবার উদ্ভিদের দৃঢ়তা এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দৃঢ়তা মানে কি? গাছটাকে শক্ত করতে হবে, গাছ শক্ত করার কাজে কিন্তু ফ্লোয়েমের একটা ভূমিকা আছে। ওই যে ফ্লোয়েম ফাইবার আছে না, ওই ফ্লোয়েম ফাইবার কিন্তু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। ফ্লোয়েম ফাইবার উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। ফ্লোয়েম ফাইবার উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। ফ্লোয়েম ফাইবার উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, গাছকে শক্ত করতে সাহায্য করে। গাছের বাকল গঠন, হ্যাঁ, ফ্লোয়েম কিন্তু গাছের বাকলের ঠিক নিচে থাকে, এ বাকলের একটা অংশ হিসেবে কাজ করে। ফ্লোয়েম বাকলের অংশ হিসেবে কাজ করে।
তবে বাকল সে শুধু শুধু ফ্লোয়েম দিয়ে গঠিত হয় তা নয়, আরও বেশ কিছু অংশ থাকে। ফ্লোয়েম বাকলের অংশ হিসেবে কাজ করে। ফ্লোয়েম বাকলের অংশ হিসেবে কাজ করে। ফ্লোয়েম বাকলের অংশ হিসেবে, গাছের বাকলের অংশ হিসেবে কাজ করে। মূল এবং শাখায় খাদ্য সরবরাহ। তোমাদের ইতোমধ্যে আমি বলেছি ফ্লোয়েম যে শুধু খাবারটা নিচের দিকে নিয়ে আসে তা কিন্তু নয়, ফ্লোয়েম কিন্তু খাবার দুই পাশেও পরিবহন করতে পারে। ফ্লোয়েম নিম্নমুখী পরিবহন করে খাদ্যবস্তুটা মূলে নিয়ে যায় এবং পার্শ্বমুখী পরিবহন করে খাদ্যবস্তুটা গাছের শাখায় নিয়ে যায়। মনে আছে কিনা আমি তোমাদের এই যে ছবিতে দেখিয়েছিলাম, কোন জিনিস ছবিতে দেখিয়েছিলাম, এই যে খাবারটা ফ্লোয়েম নিচের দিকে নামাচ্ছে যেমন, এতে করে গাছের শেকড়ে খাবার আসবে এবং পার্শ্বমুখী পরিবহন করছে, এতে করে গাছের শাখাতেও খাবার যাবে। তাহলে বলা যেতে পারে নিম্নমুখী পরিবহনে মূলে খাদ্যবস্তু যায়। নিম্নমুখী পরিবহনে গাছের মূলে খাদ্যবস্তু যায় আচ্ছা, এটা পরে লিখি। নিম্নমুখী পরিবহনে গাছের মূলে খাদ্যবস্তু যায় এবং পার্শ্বমুখী পরিবহনে খাদ্যবস্তু কোথায় যায়? পার্শ্বমুখী পরিবহনে গাছের যে শাখা আছে শাখায় খাদ্যবস্তুর স্থানান্তরিত হয়। স্থানান্তর, ঠিক আছে? এই কথাটা আমরা একটু মনে রাখবো। উদ্ভিদের সঠিক বৃদ্ধি নিশ্চিত করা। হ্যাঁ, খাদ্যের স্থানান্তর হলে গাছের সঠিক বৃদ্ধি হবে। কোনো জায়গায় যদি তুমি বৃদ্ধি করতে চাও তাহলে সেখানে নিশ্চিতভাবে খাবার দেওয়া লাগবে। তাহলে খাদ্যবস্তুর স্থানান্তর যদি হয়, খাদ্য সাপ্লাই যদি সঠিকভাবে হয়, খাদ্যবস্তুর পরিবহন যদি হয়, কোনো জায়গায় যদি খাদ্যবস্তুর পরিবহন হয় তাহলে সেখানে কোষ বিভাজন হবে, আর কোনো জায়গায় যদি কোষ বিভাজন হয় তাহলে সেই জায়গাতে বৃদ্ধি হবে। কোষ বিভাজন মানে তো বৃদ্ধি, কোষ বিভাজন হলে সেখানে বৃদ্ধি হবে। উদ্ভিদের অভ্যন্তরীণ যোগাযোগ রক্ষা। হ্যাঁ, ফ্লোয়েমের মাধ্যমে বিভিন্ন পদার্থ যেহেতু যাতায়াত করছে, ফ্লোয়েমের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগও রক্ষা হচ্ছে। পদার্থের স্থানান্তরিত হবে যেহেতু, পদার্থের স্থানান্তর যেহেতু হবে, যেহেতু ফ্লোয়েমের মাধ্যমে পদার্থের স্থানান্তর হবে, শুধু যে খাদ্যবস্তু যাতায়াত করবে এমন না, অন্য পদার্থ স্থানান্তরিত হতে পারে, এতে করে অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপিত হবে। এই হচ্ছে ফ্লোয়েমের বিভিন্ন গুরুত্ব। বুঝছো? তুমি আরও বড় করে আরও সুন্দর করে লিখতে পারো, আমি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিলাম। ঠিক আছে? ফ্লোয়েমের পরে আর কোনো আলোচনা আছে? না, অন্য আলোচনা আছে। এই হচ্ছে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের আলোচনা। আমরা জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। জাইলেম এক ধরনের পরিবহন টিস্যু যারা পানি পরিবহন করে, ফ্লোয়েম এক ধরনের পরিবহন টিস্যু যারা খাদ্য পরিবহন করে। এই দুই দলকে একসাথে বলা হয় পরিবহন টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েম গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ গাছের শরীরে এরা আমাদের অনেকটা রক্তনালীর মতো কাজ করে। তারা গাছের শরীরে খাদ্য পানি পরিবহন করে।